স্টুডেন্ট, বাদ বাকি বেশ কিছু স্টুডেন্ট আছে যারা সিরিয়াস নয়। যাই হোক, আজকে থেকে আমাদের তাহলে আরেকবার বলে দিচ্ছি, রেকর্ডিং স্টার্ট হয়েছে, যে প্রত্যেকেই বই পেয়ে গেছো তোমরা যারা বইয়ের অর্ডার করেছো। যারা করোনি তাদের প্রত্যেককে বই নিতে হবে, কারণ আমরা এরপর থেকে কোন রকমের পিডিএফ আর দিতে পারবো না। টেটশিওর থেকে আমরা বই প্রোভাইড করব, এবং এর পরবর্তী কোনো ব্যাচকেই আমরা আর কোনো দিন পিডিএফ দেব না। আমরা কেবলমাত্র বই প্রোভাইড করব। পিডিএফ কেবলমাত্র যদি তড়িঘড়ি করে কোনো একটি বিষয় আমাদেরকে দিতে হয় তখন দেব। কিরকম বিষয় তাও বলে দিচ্ছি। ধরো পরীক্ষার ঠিক 2 দিন আগে আমরা জানতে পারলাম যে এই টপিক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরাও তো এত বছর ধরে পড়াই, এমনি এমনি তো আর পড়াই না, আমরা তো নিশ্চয়ই খোঁজ খবর রাখি। যদি কোনো জায়গায় জানতে পারলাম, তখন তড়িঘড়ি করে একটা মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করে দিলাম, যে ভাই এটা একটু দেখে যাও, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ আমরা আর কোন রকমের পিডিএফ কিন্তু দেব না, আমরা দেব বই আমাদের। আর বইটাই তোমাকে একদম প্রথম থেকে শেষ অবধি কণ্ঠস্থ করতে হবে বা বারবার তোমাকে পড়তে হবে। আমাদের যে বইগুলো রয়েছে, যারা পেয়ে গেছো তারা ভালো করেই জানো যে এই বইগুলো কিন্তু জিস্ট আছে। এখানে কোনো ধরনের আলতু ফালতু টপিক আলোচনা করা হয়নি। কিছু কিছু জায়গায় হাতে লিখে দেওয়া হয়েছে, হাতে লেখা মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, তার কারণ ওই জায়গাগুলোতে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। এবং আমাদের বইটা টু দা পয়েন্ট আছে, টপিক ওয়াইজ ঠিক যতটুকু দরকার ততটুকু আছে, কারণ এক গাদা দিয়ে আমরা বইটাকে বড় করিনি। তো সেই জায়গা থেকে বই নিয়ে নিও এবং মন দিয়ে পড়াশোনা করো। আরেকটি ইম্পর্টেন্ট কথা বললাম, যে প্রত্যেকদিন যে টপিকের যে সাবজেক্টের ক্লাস হবে সেই সাবজেক্টের বইটা খুলে নিয়ে বসবে এবং সেই টপিকটা খুলে নেবে। হাইলাইটের পেন রাখবে একটা বা দুটো কালারের, হাতে একটি পেন্সিল রাখবে। টিচার ঠিক যেরকম ভাবে ওই টপিকটা থেকে পড়াবেন সেই টপিকের ওই জায়গাগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে একটু মার্ক করে নেবে, যেটা তোমার রিভিশনের সময় ভীষণ পরিমাণে কাজে লাগবে। বিশেষ করে পরীক্ষার আগের দিন বা তার 2 দিন আগে দেখবে তুমি ভীষণ পরিমাণে উপকৃত হবে এই ফর্মুলা ইউজ করে। কারণ পরীক্ষার 1 দিন আগে বা 2 দিন আগে কিন্তু গোটা বই পড়া সম্ভব হয় না, তখন আমাদের কি পয়েন্ট মনে রাখতে হয়। এবার আসবো আজকের টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। এর আক্ষরিক যদি অর্থ হয় অ্যাসেসমেন্ট মানে পরিমাপ, এবং ইভ্যালুয়েশন হচ্ছে গিয়ে মূল্যায়ন। অর্থাৎ এই দুটোই পরীক্ষার সঙ্গে রিলেটেড, অথবা শিক্ষা দেওয়ার পর কতটা সেই শিক্ষা গ্রহণ করেছে স্টুডেন্টরা সেটা পরিমাপ করার কৌশল। Assessment and evaluation are integrated component of the education system, providing valuable insights into the progress and outcome of learning. আগেই বললাম যে শিক্ষা দেওয়ার পর সেটা কতটা তুমি দিতে পেরেছো সেই আউটকাম জানার জন্যই আমরা মূলত অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশন এই দুটো বিষয়কে নিয়ে থাকি। এবং অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশন শিক্ষার ক্ষেত্রে লার্নিং আউটকাম এবং লার্নিং প্রোগ্রেস এই দুটো বিষয়কে ডিনোট করে। এর সঙ্গে সঙ্গে টিচিং প্রোগ্রেসকেও ডিনোট করে, অর্থাৎ তুমি কতটা শেখাতে পেরেছো, আদৌ শেখাতে পেরেছো কি পারোনি। কারণ তুমি শেখাতে পেরেছো কি পারোনি সেটা স্টুডেন্টের রেজাল্ট দেখে বা তার যে লার্নিং আউটকাম সেটা দেখেই কিন্তু বোঝা যাবে। কাজেই তুমি কতটা পড়ানোর ক্ষেত্রে সফল সেটাও নির্ভর করবে এই অ্যাসেসমেন্ট এন্ড এভালুয়েশনের মাধ্যমে। দিস প্রসেস প্লে আ ক্রুশিয়াল রোল ইন ইনফর্মিং decision making and improving educational quality and facilitating individual growth and development. এই দুটো বিষয় অর্থাৎ অ্যাসেসমেন্ট এবং এভলিউশন, এই দুটোর মাধ্যমে শিক্ষার যে গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত ইন্ডিভিজুয়াল গ্রোথকে ডিনোট করে, মানে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো আলাদা আলাদা রেজাল্ট করে বা আলাদা আলাদা তার প্রোগ্রেস আমরা দেখতে পাই। সেই আলাদা আলাদা প্রোগ্রেসটাকে বোঝার জন্যই আমরা অ্যাসেসমেন্ট এবং এভলিউশন করে থাকি, এবং এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা একটু পরেই আমরা জানবো। Here is a broad note on assessment and evaluation in education. Assessment and evaluation are often used interchangeable, but they have distinct purpose. আমরা জানি যে এভালুয়েশন এবং অ্যাসেসমেন্ট এই দুটো অনেক ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু একই অর্থে ব্যবহৃত হলেও এই দুটো বিষয় আলাদা এবং তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেটাই আমরা জানবো। তাহলে সবার আগে এই দুটো বিষয়ের মধ্যে অ্যাসেসমেন্টকে যাই, অ্যাসেসমেন্ট সম্পর্কে জানি। Assessment refers to the
ongoing process of collecting and interpreting information about a learner's performance and understanding. অ্যাসেসমেন্ট হচ্ছে অনগোয়িং, মানে কোনো একটি কোর্স চলছে, চলাকালীন সেই বিষয় সম্পর্কে কতটুকু শিখতে পেরেছে বা কোন জায়গায় তোমার খামতি আছে, কোন জায়গায় পড়ানোর খামতি আছে, কোন জায়গায় স্টুডেন্টের খামতি আছে, সেই বিষয়টাকে বোঝার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি। ইট ক্যান বি ফরমেটিভ অর সামেটিভ। অর্থাৎ ফরমেটিভ হচ্ছে ইনফর্মিং ইনস্ট্রাকশন এন্ড সামেটিভ হচ্ছে কি এভালুয়েটিং লার্নিং আউটকাম। এই অ্যাসেসমেন্ট লার্নিং চলাকালীন একটি পদ্ধতি। এক্ষেত্রে আমরা কি করতে পারি, একে ফরমেটিভের অন্তর্গত ধরি। তোমরা জানো যে কোর্স চলাকালীন ফরমেটিভ এভালুয়েশন করা হয়ে থাকে, তার অন্তর্গত ধরি। আর এভালুয়েশনটা কি? It's a broad process that involves making judgment or decision based on the result of assessment. It often focused on the effectiveness of educational progress and policies and strategies. এবার আরেকটু ভালো করে বলছি। অ্যাসেসমেন্ট হচ্ছে কি একটা লার্নিং প্রোগ্রেস চলাকালীন তুমি কি করছো, পরিমাপ করছো যে কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় শিক্ষাটাকে আরেকটু ভালো করে করা যেতে পারে, বা কোন জায়গায় টিচারের খামতি আছে, এটা বোঝার জন্য তুমি করছো। আর এভলিউশন হচ্ছে কি আলটিমেট, এভলিউশনের মধ্যে শুধু শিক্ষা নয়, তোমার লার্নিং আউটকামের সঙ্গে সঙ্গে পরবর্তী কি কি পদক্ষেপ তুমি গ্রহণ করবে, কি প্রোগ্রাম তুমি গ্রহণ করতে পারো, কি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে তোমাকে, এই পুরো সামগ্রিক বিষয়টা নির্ভর করবে। তার মানে অ্যাসেসমেন্ট হচ্ছে একটা ক্ষুদ্রতম বিষয় লার্নিং আউটকামের, আর এভলিউশন হচ্ছে একটা বৃহৎ বিষয়, অর্থাৎ টোটালিটি। এই এভলিউশনের মধ্যে শিক্ষকের যদি কোনো খামতি থাকে, শিক্ষা ব্যবস্থার যদি কোনো খামতি থাকে, স্কুলের যদি কোনো খামতি থাকে, পড়াশোনার পরিবেশের যদি কোনো কোনো খামতি থাকে, এই পুরো বিষয়টাই এই এভলিউশনের মধ্যে আসবে এবং সেটা পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেবে যে কমিটি রয়েছে বা যারা এভলিউশন করছে। আর অ্যাসেসমেন্ট এতটা আসবে না। অ্যাসেসমেন্ট কেবলমাত্র তুমি যে শেখাচ্ছ, সেই শেখানোর ক্ষেত্রে তোমার কি খামতি রয়েছে এবং কি করলে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, এইটুখানি কেবলমাত্র বিচার করবে। তাহলে দুটোর মাধ্যমেই আমরা কি করছি, শিক্ষার আউটকামকে যাচাই করছি, কিন্তু অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ক্ষুদ্রতম ভাবে যাচাই করছি, আর এভলিউশনের মাধ্যমে বৃহৎ অংশে যাচাই করছি। এবং এভলিউশন করাটা অত্যন্ত কঠিন বিষয়, কারণ এর মধ্যে অনেক কিছু যুক্ত থাকে। আমরা আরেকটু পড়ি, তাহলে আরেকটু ভালো জানতে পারবো। পারপাস অফ এভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট, এই দুটোর উদ্দেশ্য কি, মানে কি কারণে আমরা করে থাকি। অ্যাসেসমেন্ট কি করে, প্রোভাইড ফিডব্যাক টু লার্নার্স, হেল্পিং দেম আন্ডারস্ট্যান্ডিং দেয়ার স্ট্রেংথ এন্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। যখনই তুমি অ্যাসেসমেন্ট করো কোনো ছাত্র বা ছাত্রীর, তখন তার ভুল বা তার যে যে জায়গাটা সে ভালো পারে সেটা তুমি ধরিয়ে দিতে পারো তাকে। অর্থাৎ কোন স্টুডেন্ট হয়তো বারবার যোগে ভুল করছে, তার মানে তার যোগের জায়গাটা দুর্বলতা আছে, এটা ধরাতে পারো। আর গুণের জায়গায় হয়তো সে বারবার ঠিক করছে, তবে গুণের জায়গায় সে খুব স্ট্রং, এটা ধরাতে পারো। তার মানে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কোনো ছাত্রছাত্রীর দুর্বলতা এবং তার স্ট্রং যে বিষয়টা আছে সেটা সেটা কি করা যেতে পারে, খুব সহজেই তুমি ধরিয়ে দিতে পারছো। নেক্সট হচ্ছে ইনফর্মস ইনস্ট্রাকশনাল প্ল্যানিং এন্ড অ্যাডাপ্টেশনস টু মিট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নিডস। যেহেতু অ্যাসেসমেন্ট প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীর উপরে করা হয়, তার জন্য সেই ছাত্র বা ছাত্রীর কি কি দরকার আছে, কি কি খামতি রয়েছে, কি করলে তার আরো ভালো হবে, এটা তুমি সহজেই একটা একটা করে স্টুডেন্টের কাছ থেকে তুমি ফিডব্যাক পেতে পারো। আর পরেরটা হচ্ছে সাপোর্ট দ্য আইডেন্টিফিকেশন অফ লার্নিং গ্যাপস এন্ড দ্য অ্যালাইনমেন্ট অফ টিচিং উইথ দ্য কারিকুলাম অবজেক্টিভস। অর্থাৎ এক্ষেত্রে স্টুডেন্টের কি গ্যাপ রয়েছে শিক্ষার ক্ষেত্রে এবং কি ধরনের শিক্ষানীতি তার উপরে গ্রহণ করা যেতে পারে, অবশ্যই সেটা কারিকুলার অনুসারে সেটা তুমি সিদ্ধান্ত নিতে পারো আফটার অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, পার্টিকুলার স্টুডেন্টের উপরে তুমি এই অ্যাসেসমেন্ট করতে পারো এবং করার পরে তুমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। এটা গেলে অ্যাসেসমেন্ট। এবার যাই ইভ্যালুয়েশন, তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে নেব। ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হ্যাঁ আরেকটু পড়ে নিয়ে ইভ্যালুয়েশন পড়িয়ে প্রশ্ন শুনবো। মেজার দ্য ওভারঅল ইম্প্যাক্ট এন্ড কোয়ালিটি অফ এডুকেশনাল প্রোগ্রেস, কারিকুলার এন্ড টিচিং এন্ড স্ট্র্যাটেজিস। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটি সাবজেক্ট
সাবজেক্টের উপরে অথবা কোনো একটি টপিকের উপরে তুমি তার লার্নিং আউটকাম বিচার করতে পারবে। আর এভালুয়েশনের ক্ষেত্রে ওভারঅল প্রোগ্রেস, অর্থাৎ সম্পূর্ণ তার শিক্ষার কোনো প্রোগ্রেস হচ্ছে কিনা, এর সঙ্গে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কোনো প্রোগ্রেস হচ্ছে কিনা, তার অন্য অন্য যে ডেভেলপমেন্ট রয়েছে, অর্থাৎ তার সামাজিক ডেভেলপমেন্ট, তার সোশ্যাল ডেভেলপমেন্ট, তার মরাল ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা বিষয়ই এভলিউশনের মধ্যে আসবে, কিন্তু অ্যাসেসমেন্টের মধ্যে আসবে না। অ্যাসেসমেন্ট পার্টিকুলার কোন একটি বিষয়ের উপরই করা হচ্ছে, আর এভলিউশন ওভারঅল প্রোগ্রেসের উপরে হচ্ছে, অর্থাৎ সামগ্রিক তার বিকাশের উপরে করা হয় এই এভলিউশন। অর্থাৎ এভলিউশন ক্ষেত্রে সামগ্রিক স্ট্র্যাটেজির উপরে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এভলিউশন ইনফর্মস policy decision and resource allocations at the institutional and systematic level. এভলিউশন যেহেতু সামগ্রিকভাবে করা হয়, তাই কোনো একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা এবং তাদের কি কি রিসোর্স রয়েছে এবং পরবর্তীকালে কি ধরনের শিক্ষানীতি গ্রহণ করলে আরো ভালো হবে সেটা নির্ভর করবে এভলিউশনের উপর। অর্থাৎ এভলিউশনের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আর এনশিওরস অ্যাকাউন্টেবিলিটি and transparency in education by assessing the effectiveness of educational initiative, ensure the accountability and transparency. এভলিউশনের মাধ্যমে কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান যে অবস্থা, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, বা সেটা এফেক্টিভ আছে কি নেই, বা সেই এডুকেশন ইনস্টিটিউশন কি কি ইনিশিয়েটিভ গ্রহণ করা দরকার, সেটা সামগ্রিকভাবে সামনে চলে আসে। অর্থাৎ এভালুয়েশনের মাধ্যমেই প্রকাশ পায় যে তার অবস্থান কি আছে। যেমন ধরো, প্রত্যেক বছর পৃথিবীর 100টা ইউনিভার্সিটির একটা লিস্ট বেরোয় যে 100টা ইউনিভার্সিটির মধ্যে ভারতের কোন ইউনিভার্সিটি আছে কিনা। এটা সামগ্রিক এভালুয়েশনের মাধ্যমেই করা হয়, অর্থাৎ পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পারফরমেন্সের উপরে ইভালুয়েশন করা হয় এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে সেই জায়গা থেকে কোনো ইউনিভার্সিটি যদি এবছর 10 নম্বর র্যাঙ্কে থাকে, পরের বছর সেটা 90 নম্বর র্যাঙ্কে চলে গেছে, তার মানে সামগ্রিকভাবে তার প্রোগ্রেস ঠিক নেই। ওভারঅল কোন একটি পার্টিকুলার বিষয়ে খারাপ রেজাল্ট করেছে বা কোন একটি পার্টিকুলার বিষয়ে কিছু একটা হয়েছে, এর উপরে নির্ভর করে না। নির্ভর করে যে এই এখান থেকে কত ছাত্রছাত্রী বেরিয়েছে, কতজন কত রেজাল্ট করেছে, কতজন আদৌ চাকরি পেয়েছে, কতজন কি ধরনের প্রোগ্রেস করেছে, কতজন গবেষণার সঙ্গে যুক্ত হয়েছে, এই সামগ্রিক বিষয়ে ওভারঅল একটা প্রোগ্রেসিভ রিপোর্ট করা হয় এবং সেখান থেকেই বিচার করা হয়। তাহলে আশা করি ইভলিউশন এবং অ্যাসেসমেন্টের উপরে একটু প্রাথমিক ধারণা হলেও তোমরা পেয়েছো। এবার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার উদ্দেশ্যটা আরেকবার ছোট করে বলে দিন স্যার। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কোনো একটি নির্দিষ্ট টপিক বা কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টের কি কি গাফিলতি আছে কোনো স্টুডেন্টের ব্যক্তিগতভাবে এবং কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে সেটার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি। আর এভালুয়েশন যে সামগ্রিক, তার সামগ্রিক বিকাশ হচ্ছে কি হয়নি, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে তার মরাল, তার সোশ্যাল, তার অ্যাক্টিভিটি বেসড সমস্ত বিষয় তার কোন রকমের খামতি আছে কি নেই ইত্যাদিকে বিচার করার জন্য আমরা এভালুয়েশন করে থাকি। এই দুটোই হচ্ছে তফাৎ, মেইন তফাৎ। অর্থাৎ অ্যাসেসমেন্ট ছোট্ট বিষয়, অ্যাসেসমেন্টটা ফরমেটিভ হবে তো, আর ইভ্যালুয়েশনটা সামেটিভ। এভালুয়েশনও ফরমেটিভ সামেটিভ সবই হয়। ও, দুরকম ভাবেই হয়। দুরকম ভাবেই হয় এবং সেটা পরবর্তীকালে বিশ্লেষণ করা আছে, ওটা আরো পরে জানতে পারবে। এখানে প্রত্যেকটা টপিক আলোচনা করা আছে। দেখো এবার স্যার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলছি অ্যাসেসমেন্ট ইভালুয়েশনের একটা পার্ট তো? হ্যাঁ, ইভলিউশনের একটা ক্ষুদ্রতম পার্ট। আচ্ছা স্যার, কোনো একটা পার্টিকুলার টপিক, সেটা ধরুন পড়াশোনার বাইরে হোক, তার খেলাধুলার বিকাশ ঠিক করে হচ্ছে কিনা, ওই খেলাধুলার বিকাশের উপর যদি শুধু পার্টিকুলার ওটার উপর ফোকাস করা হয়, ওটা কি অ্যাসেসমেন্ট হবে? হ্যাঁ, তাহলে তার খেলাধুলার দক্ষতার উপরে তুমি করতে পারো, ওটা সামগ্রিক নয়, সেটা তুমি অ্যাসেসমেন্ট করতে পারো যে তার কতটা পারদর্শিতা আছে। কোনো একটি নির্দিষ্ট টপিকের উপরে যখন তুমি ডেটা কালেকশন করতে চাইবে বা তার মান উন্নয়ন করার চেষ্টা করবে, সেটাই অ্যাসেসমেন্ট তোমাকে করতে হবে, সেটা এভলিউশন হবে না। ঠিক আছে? আচ্ছা স্যার, ইভালুয়েশনে স্যার দুটো হয়, একটা ফর্মেটিভ একটা সামেটিভ। আমাদের স্যার বিদ্যালয়ে যে 1 নম্বর আর 2 নম্বর পরীক্ষাটা হয়, ওটা স্যার ফর্মেটিভ, আর বছরের শেষে যে পরীক্ষাটা হয় ওটা সামেটিভ, তাই তো স্যার?
হ্যাঁ, কিন্তু এরকম ভাবে মনে রাখলে হবে না। মনে রাখতে হবে যে গোটা সামগ্রিক সিলেবাসের উপরে যখন তুমি একটা পরিমাপ করছো এবং সেখান থেকে নতুন ক্লাসে উত্তীর্ণ তুমি করছো, তখন সেটা হবে হচ্ছে গিয়ে সামেটিভ। অর্থাৎ সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করে তুমি তাকে প্রমোটেড করে দিচ্ছ যে পরীক্ষার মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে সামেটিভ। আর শিক্ষার তার খামতি আছে কি নেই, আর কি কি প্রোগ্রেস করতে হবে, সেটা কোনো একটা কোর্স চলাকালীন যখন তুমি কোনো একটি ইভালুয়েশন করছো তখন সেটা হবে ফরমেটিভ। অর্থাৎ এন্ড অফ দ্য কোর্স হচ্ছে সামেটিভ, আর অনগোয়িং কোর্সের মধ্যে যখন তুমি জানতে চাইছো কিছু বা ইভালুয়েশন করছো, সেটা হচ্ছে ফরমেটিভ। এখানে আছে সব, দেখো। টাইপ অফ ইভালুয়েশন সিস্টেম বলছে, ইভালুয়েশন সিস্টেম ক্যান বি ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরিজ। দিস আর, আমরা কি করতে পারি, 4 রকম ক্যাটাগরিতে এটাকে ভাগ করতে পারি। এবং 4 রকম ক্যাটাগরি কি কি আছে, মানে ইভালুয়েশন কি কিভাবে করা যেতে পারে। এক হচ্ছে কি প্লেসমেন্ট ইভালুয়েশন, ফরমেটিভ ইভালুয়েশন, ডায়াগনস্টিক এবং সামেটিভ ইভালুয়েশন। তোমরা এতদিন ধরে ফরমেটিভ এন্ড সামেটিভ এই দুটো টার্ম পড়ে এসছো। এছাড়াও আরো অনেক ধরনের ইভালুয়েশন ইভালুয়েশন করা যায়। এই ইভালুয়েশন গুলো কি কি রয়েছে সেটা আমরা দেখব। সবার প্রথমে দেখো প্লেসমেন্ট ইভালুয়েশন। This evaluation system is majorly used for the determining whether the student have the required skills and adaptation to join the course. Entrance exams are educated for this purpose, and the following are the features of the placement evaluation. It is done at the beginning of the course. Placement evaluation কি রকম বিষয়, দেখবে যে কোনো কোর্সের শুরুতে যারা ডাক্তারি পড়তে চায় তাদের কি হয়, প্রথমে নিট পরীক্ষা হয়। বা যারা প্রফেসর হতে চাও তোমরা, তাদের প্রথমে কি হচ্ছে, তোমাদের নিট পরীক্ষা দিতে হচ্ছে বা নেট পরীক্ষা দিতে হচ্ছে, এনইটি। এই যে পরীক্ষাটা তুমি দিচ্ছ এটা এন্ট্রান্স এক্সামিনেশন। এটা অর্থাৎ কোর্সে ভোট, মানে কোর্সটার এন্ট্রান্স করার সুযোগ তুমি পেলে। তোমাদের টেট পরীক্ষাটাও ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু প্লেসমেন্ট ইভালুয়েশনের মধ্যে পড়ে। কেন, কারণ তোমরা এই পরীক্ষাটায় পাস করেছো, অর্থাৎ তুমি প্লেস পেলে। কি প্লেস পেলে, তুমি যে রিক্রুট হতে চলেছে টিচারের, সেখানে অংশগ্রহণ করার জন্য তুমি একটা জায়গা পেয়ে গেলে। কিন্তু যে টেট পাস করবে না সে কিন্তু অংশগ্রহণ করতেই পারবে না, অর্থাৎ ইন্টারভিউতে যেতেই পারবে না। তার মানে কোন একটি কোর্স, এই যদি আমি গোটা চাকরি পাওয়াটাকে একটা কোর্স হিসাবে ধরি, যে আমাকে কি কি মধ্যে থেকে যেতে হবে, প্রথমে বই কিনতে হবে, পড়াশোনা না, সবার প্রথমে আমাকে উচ্চ মাধ্যমিকে 50% পেতে হবে, ডিএলএড লাগবে। তারপরে আমি বইপত্র পড়াশোনা করব, সঠিকভাবে পড়াশোনা করব। তারপরে আমি একটা এন্ট্রান্স টেস্টে যাব, যেটা পাস করলে আমি পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবো। তাহলে এই ধরনের যে পরীক্ষাগুলো হয়, যেখানে তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে, নতুন একটা জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে, মানে ওটাই পাস করলে তবে তুমি নতুন একটা ধাপে যেতে পারবে। এই ধরনের যে ইভালুয়েশন গুলো করা হয় সেগুলোকে আমরা প্লেসমেন্ট ইভালুয়েশন বলি। এটা কখন করা হয়, কোন একটি কোর্সের শুরুতেই করা হয়, এটা বলে দিয়েছে। বিশেষ করে এটা সব থেকে সঠিক এক্সাম্পল, যে কোনো অ্যাডমিশন টেস্ট অথবা কোন একটি কোর্সের আগে যে পরীক্ষা নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে প্লেসমেন্ট ইভ্যালুয়েশনের সঠিক এক্সাম্পল। The teacher can start a discussion keeping in view the knowledge based on the student. It determines whether the candidate has the capable for to handle the course or not. এখানেই সিদ্ধান্ত হয়ে যায় যে কোন একটি ছাত্র বা ছাত্রী ওই কোর্সের জন্য যোগ্য কি যোগ্য না। যেমন টেট পরীক্ষা, তুমি টিচার হওয়ার যোগ্য কি যোগ্য না সেটা নির্ভর করবে এটা পাস বা ফেলের উপরে। তুমি ফেল করে গেলে তুমি যোগ্য না হিসেবে ধরে নেওয়া হবে, পরবর্তী পদক্ষেপে তুমি আর যেতেই পারবে না। আর যদি তুমি পাস করে যাও তাহলে ধরে নেওয়া হবে যে তুমি এটার জন্য যোগ্য। তাহলে চলো নেক্সট তোমার হচ্ছে ইন্টারভিউ এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন, সেখানে যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, ব্যাস তুমি চাকরি পেয়ে যাবে। Entrance exams are conducted for this type of evaluation. যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন এই ধরনের প্লেসমেন্ট এক্সামিনেশন হিসেবে ধরা হয়। একই রকম ভাবে যারা বিটেক বা ইত্যাদি ইঞ্জিনিয়ারিং করে দেখবে তাদের প্লেসমেন্ট এক্সামিনেশন হয়। কোর্স কমপ্লিট হয়ে গেল, বিটেক বা কোনো একটি ধরো কিছু নিয়ে পড়াশোনা করেছে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কি হয়, বিভিন্ন কোম্পানি আসে, তারা তাদের মতো করে পরীক্ষা নেয়। সবার পরীক্ষার ধরন একরকম না। তার যারা চাকরি দিচ্ছে তাদের যেরকম যোগ্যতার প্রয়োজন হবে বা যে যে বিষয়গুলো জ্ঞানের প্রয়োজন হবে, ঠিক
সেই সংস্থা সেরকম ভাবে পরীক্ষা নেয়। এই যে পরীক্ষাটা নিল এবং সেখানে 50 জন পরীক্ষা নিল, হয়তো 3 জন সিলেক্টেড হলো, তাহলে এইটাও একটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, যেখানে তোমাকে প্লেসমেন্ট অর্থাৎ তোমাকে চাকরি দেওয়া হচ্ছে বা নতুন কোন একটা ধাপে উত্তীর্ণ করা হচ্ছে, তাহলে একে আমরা বলবো প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? নেই, বিষয়টা সহজ। এবার একটু ফরমেটিভ ইভ্যালুয়েশন। আমার কথা কি শোনা যাচ্ছে? কৌশিক, তোতন, স্যার। তাপস, হ্যাঁ, স্যার। রবি, সুপর্ণা, শুক্লা, হ্যাঁ, স্যার। সৌরভ, শোনা যাচ্ছে শাহজাহান স্যার, শেখ, অসুবিধা নেই। শান্তনু লাইক পেয়ে গেছে বইয়েরা সবাই। হ্যাঁ স্যার চলে যাচ্ছে। ওকে, যারা পরে জয়েন করেছে আরেকবার বই বলে পেয়ে দিই, গেছি। আমরা কিন্তু আর পিডিএফ নোট গ্রুপে দেব না বা তোমাদেরকে দেব না। যারা সিরিয়াস স্টুডেন্ট প্রত্যেকে বই নিয়ে নিও। বই এখন অ্যাভেলেবেল আছে, যতদিন না শেষ হয় বই নিয়ে নেবে এবং পড়াশোনা করে, এবং প্রত্যেকদিন পড়ার আগে বই খুলে টপিক খুলে খাতা পেন নিয়ে হাইলাইটার নিয়ে বসবে, যাতে আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে হাইলাইট করে করে পড়তে পারো। ওকে, শুনে এলাম কথাটা। সুপর্ণা পাল শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সরলা রানী সরকার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, কৌশিক দে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কৌশিক, কোথায় থাকো তুমি? আমি স্যার বিষ্ণুপুরে স্যার, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। তুমি বই পেয়ে গেছো না? না স্যার, আমার 17 তারিখে স্যার আসবে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে আরেকজন কৌশিক দে আছে, সেই জন্য তার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই কৌশিক পেয়েছো, আরেকজন কৌশিক কথা বলছো, বই পেয়ে গেছো? হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। Under formative evaluation, the examination is done during the teaching learning process. এটা আগেও বললাম, ফর্মেটিভটা যখন শিক্ষণ এবং শিখন এই প্রসেসটা চলতে থাকে সেই সময় হয়। ইটস ফোকাস ইজ অন দ্য প্রসেস, অর্থাৎ তুমি যে প্রসেসটা চালাচ্ছ সেটার উপরে এটা ফোকাস করে। দিস ইভ্যালুয়েশন provides the student with feedback regarding his or her performance while the learning process is in continuation. কোন একটি শিক্ষণ এবং শিখন যখন চলছে, অর্থাৎ টিচিং লার্নিং প্রোগ্রেস যখন চলছে, সেটা চলাকালীন তুমি ফিডব্যাক গ্রহণ করতে পারো যে এইটার মধ্যে কোনো খামতি আছে কিনা। এখানেও বোধ তুমি টিচার স্টুডেন্ট উভয়ের ক্ষেত্রেই খামতি বা যা যা সমস্যা আছে সেটাকে তুমি বুঝতে পারবে। যেহেতু ডিউরিং কোনো কোর্স এই ধরনের ইভ্যালুয়েশন করা হচ্ছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। কি কি আছে? ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ইন্টারনাল সিস্টেম অফ ইভ্যালুয়েশন। যেহেতু যে পড়াচ্ছে বা যে সংস্থা পড়াচ্ছে তারাই পরীক্ষাটা নেয়, বাইরের কোনো লোকজন এসে পরীক্ষা নেয় না, তাই এটা ইন্টারনাল সিস্টেম অফ ইভ্যালুয়েশন। ইট ফোকাসড অন দ্য প্রসেস, নট অন দ্য আউটকাম। যে পদ্ধতিতে তুমি পড়াচ্ছ সেখানে কোনো খামতি আছে কিনা সেইটার উপরে এটা কি করে, একটা ইভ্যালুয়েশন করে, আউটকামের উপরে না। অর্থাৎ কি শিখতে পেরেছে কি পারেনি এটা না, প্রসেসটা ঠিকঠাক আছে কিনা, তোমার শিক্ষার যে পদ্ধতিতে তুমি শিক্ষা দিচ্ছ ছাত্রছাত্রীদের সেটা সঠিক আছে কিনা সেটা নির্ধারণ করাই হচ্ছে এই পদ্ধতির বৈশিষ্ট্য। কারণ এক্ষেত্রে কোনো খামতি থাকলে তুমি চটজলদি সেটাকে সারিয়ে ফেলতে পারবে, কারণ সেই জন্যই এটা ফর্মেটিভ। হিয়ার দ্য টিচার প্লেস দ্য রোল অফ আ কোচ। এখানে টিচার কেবল কোচের রোল পালন করে, সে কেবলমাত্র সঠিক দিশা দেখায়। ইট আইডেন্টিফাইস স্পেসিফিক এরর দ্যাট নিড টু বি কারেক্টেড। যে ভুলগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করে এই ইভ্যালুয়েশন, এবং সেটাকে কারেক্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করে। ডান অন দ্য কন্টিনিউয়াস বেসিস। এটা বারবার গ্রহণ করা যেতে পারে ফর্মেটিভ, একবার দুবার তিনবার, যতক্ষণ না সঠিক পথে যাচ্ছে তোমার পড়ানোর আউটকাম ততক্ষণ তুমি ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিয়ে যেতে পারো। ইউজড ইন দ্য ইমপ্রুভমেন্ট অফ কোর্স। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন করা হয়, এটার কারণ হচ্ছে গিয়ে তুমি যে কোর্সটা করাচ্ছ সেটাকে ইমপ্রুভ করার জন্যই করা হয়। এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার 5 নম্বরটা কন্টিনিউয়াস বেসিস মানে ধারাবাহিক ভাবে, তাই তো স্যার? হ্যাঁ, যতবার ইচ্ছে তুমি নিতে পারো, এর কোনো নিয়ম নেই যে দুবার নিতে হবে 3বার নিতে হবে।
আমাদের স্কুলগুলো তাদের সুবিধার্থে আগে 3টে পরীক্ষা নিত, মানে 2টো পরীক্ষা নিত, তারপর একটা ফাইনাল নিত। এখন তো সেটা এখনো সেই ধারাবাহিকতা অনেকটা আছে। সেটা স্কুলের একটা সুবিধার্থে করা হয়েছে। ইচ্ছা করলে তুমি তোমার পড়ানোর ক্ষেত্রে যতবার ইচ্ছা নিতে পারো। হ্যাঁ স্যার, বলছি এটা আর করার একটা পরে ছোট্ট আপনি যেটা জিনিস বললেন স্যার। প্রসেসটা হওয়ার পরে মানে আমি ঠিক করে নিতে পারি, মানে এখানে আমি রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা নিতে পারি? অবশ্যই রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা নিতে হবে কি হবে না সেটা বোঝার জন্যই তুমি এই মানে একটা ফরমেটিভ ইভ্যালুয়েশন নিচ্ছ। ইন্টারনাল ইভ্যালুয়েশনটা নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার 6 নম্বরটা আরেকবার বলুন, 6 নম্বর পয়েন্টটা। ইউজড ইন ইমপ্রুভমেন্ট অফ কোর্স, যে কোর্স তুমি করাচ্ছ সেই কোর্সে কোনো গাফিলতি আছে কিনা সেটা তো তুমি ফরমেটিভ ইভ্যালুয়েশন নিলে বুঝতেই পারবে যে তোমার ছাত্রছাত্রীদের অবস্থা কিরকম, তারপরে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। ঠিক আছে, আমরা একটা হ্যাঁ টেটের স্যার। কোর্স করছি, এই যে তোমরা ক্লাসে আছো, আমি বুঝেই নিয়েছি বেশ কিছু স্টুডেন্ট আছে যারা খুব সিরিয়াসলি নয়, তারা পরীক্ষাই দেয় না ঠিকঠাক। তা আমি কি করতে পারি, তাদেরকে বাদ দিয়ে যারা সিরিয়াস তাদেরকে আরো ভালোভাবে পড়াতে পারি। তাহলে এটাও একটা ফরমেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য। আমি কিছুদিনের মধ্যে একটা পরীক্ষা নিতে পারি, যে পরীক্ষাটায় আমি বলে দিতে পারি যে যারা সঠিকভাবে অংশগ্রহণ করবে এবং যারা টেট পাস করবে, অর্থাৎ সেই পরীক্ষাটায় পাস করবে, তারা পরবর্তীকালে কোর্সের মধ্যে থাকবে, বা তোমাদের পারফরমেন্স দেখে বুঝতে পারবো যে কে কে সিরিয়াস। তারপর আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এই কোর্সটার মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে কাদেরকে আমি রাখবো কাদেরকে রাখবো না। কারণ আমার তো লক্ষ্য এখান থেকে পাস করানো, আমি তো আর তোমাদের এমনি এমনি সময় দিচ্ছি না। আর তোমাদের লক্ষ্য এখানে পড়াশোনা করে পাস করা, তোমরাও এমনি এমনি আমাকে সময় দিচ্ছ না বা তোমাদের আহ অর্থ ব্যয় করছো না। তাহলে সেই জায়গা থেকে এই ফরমেটিভ এভলিউশনের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা যেতে পারে। এবার আসবো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। ডায়াগনস্টিক এই কথাটার সঙ্গে জড়িত, তোমরা অনেক সময় যে রক্ত ব্লাড টেস্ট করো, ডায়াগনোসিস করো বিভিন্ন কারণে, সেটাও এক ধরনের ইভ্যালুয়েশনের মধ্যেই পড়ে, কারণ ওটাও একটা পরীক্ষা, রক্ত পরীক্ষা বা ব্লাড কালচার ইত্যাদি করো, ওই টাইপেরই এটা। এটা আরো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে কিরকম। দ্য ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন এইমস টুয়ার্ডস প্রোভাইডিং দ্য রিজনস অর দ্য এক্সপ্লেনেশনস ফর দ্য রিলেটেড প্রবলেম। আগের এটাকে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কেন বলছে সেটা একটু বুঝে নাও। এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে, কার ভুল আছে কার ঠিক আছে এটা আইডেন্টিফাই করে, কিন্তু এর কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না বা করার চেষ্টাও করে না, সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে তোমাকে বলে মানে তোমাকে ইভ্যালুয়েশন করার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার কারণটাও বিশ্লেষণ করতে হয়। আমি একটু আগে বললাম যে ব্লাড টেস্টের সঙ্গে রিলেটেড, তোমার একটা সমস্যা হচ্ছে শরীরে, তোমার হয়তো বিলিরুবিন বেড়ে গেছে শরীরে, তা তোমার জন্ডিস হয়েছে কি হয়নি সেটা তো টেস্ট করতে হবে। তাহলে সেই টেস্টে ডায়াগনস্টিক টেস্টে ধরা পড়ে যাবে যে এই চোখের তলায় হলুদ হয়ে যাচ্ছে বা চোখ হলুদ হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে গিয়ে তার বিলিরুবিন বেড়ে গেছে, তো তার জন্ডিস হয়েছে। অর্থাৎ ওই ব্লাড কালচার বা ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়বে। ঠিক আছে, তাহলে এই ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে তাই, এখানে কারণ বিশ্লেষণ করা হয়। Hence, these are more the comprehensive and detailed below the key point of the diagnostic test. তার মানে উপরে যে টেস্ট গুলো আমরা পড়েছি তার থেকে এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এবং অত্যন্ত অত্যন্ত কি বলবো অত্যন্ত কম্প্রিহেন্সিভ একটা প্রক্রিয়া, যেখানে আমরা কিন্তু কারণ বিশ্লেষণ করব, অর্থাৎ খুঁজে বের করব যে কোন কারণবশত এটা হয়েছে। তাহলে আমাদের চটজলদি সেটাকে সারিয়ে ফেলার সুবিধা হবে। এটার কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে ইট ফোকাসড অন দ্য কজ অফ প্রবলেম ইন লার্নিং। শিক্ষার কোন একটি বিষয় কেউ যদি শিখতে না পারে, কেন শিখতে পারেনি সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটা পয়েন্ট আউট করে নিতে হবে যে এই ছাত্রটি শিখতে পারছে না, তার কারণটা হচ্ছে এটা, সেটা তোমাকে লিখে দিতে হবে ওই ইভ্যালুয়েশনে। অর্থাৎ সেটা ওই যে প্রোগ্রেস কার্ড তুমি তৈরি করবে সেখানে মেনশন করা থাকবে যে এই কারণবশত এটা শিখতে পারেনি। দিস আর কম্প্রিহেন্সিভ, এটা অবশ্যই একটা খুব মানে কম্প্রিহেন্সিভ ব্যাখ্যামূলক বা অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং বোধগম্য একটি প্রক্রিয়া। ইট ফাইন্ডস দ্য রিজনস বিহাইন্ড দ্য প্রবলেম এন্ড প্রোভাইড সাজেস্টিভ মেজার্স টু কিওর দেম। এখানে কারণ বের করা হয় কোন কারণে ঘটেছে এবং সেটার সম্ভাব্য কিছু কিওর, অর্থাৎ কিভাবে এটা সেরে যাবে ওই প্রবলেমটা, তার সম্ভাব্য কিছু
কিছু ধরনের কিওর বিষয়ও সেখানে উল্লেখ করা থাকবে বা যেতে পারে। তাহলে এটা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, এবং এটাও সহজ বোঝাটা, আই থিঙ্ক। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, ডায়াগনস্টিকে সমস্যার কারণ খুঁজে তার বিশ্লেষণ করা হয় এবং তার সম্ভাব্য কোনো কিছু বলা হয় যে তুমি এটা সমাধানও করতে পারো, বলা এটা যায়। করতে পারো। আর ফর্মেটিভে মূলত শুধুমাত্র কারণটা খোঁজা হয়। ফর্মেটিভ এবং সামেটিভেও কারণ বলা হয়। এবার সিদ্ধান্ত যে যারা এই এই এক্সাম মানে ইভ্যালুয়েশনটা করেছে তারা নেয়। তাদেরকে বলে দেওয়া হয় যে এই বছর বেশিরভাগ ছাত্রছাত্রী, ধরো আমি ধরে নিলাম যে অঙ্কে 10-এর কম নম্বর পেয়েছে, কিন্তু কেন পেয়েছে এটার কারণ ওখানে ব্যাখ্যা করা থাকে না। এখানে এর হাজারো কারণ থাকতে পারে। টিচার নিজেই ভুল পড়াচ্ছে, টিচার ঠিকঠাক পড়ায় না, স্টুডেন্ট ঠিকঠাক শিখতে পারে না, স্কুলে হয়তো ঠিকঠাক কোনো টিচিং লার্নিং মেটেরিয়ালস নেই, এনভায়রনমেন্ট সঠিক নেই, হয়তো টিচার ঠিক সময় ক্লাসে আসেন, এরকম তো হাজারো কারণ হতে পারে। কিন্তু সেই কারণ ওখানে বর্ণনা করা থাকে না আগের ইভ্যালুয়েশন গুলোতে। কিন্তু ডায়াগনস্টিকে কোন কারণে ও ওই কম নম্বর পেয়েছে সেটাকে খুঁজে বের করে সবার আগে বের করতে হবে, করে সেটা ওখানে মেনশন করা থাকে যে এই কারণে এই স্টুডেন্ট এই নম্বর পেয়েছে, যাতে পরবর্তীকালে এইটা না হয়, এবং তার সমাধানও বলে দেওয়া হয়। তার মানে ডায়াগনস্টিক টেস্টটাও চটজলদি করা সম্ভব না। এখানে তোমাকে অনেকটা বিচার বিশ্লেষণ করে তারপরে এই ডায়াগনস্টিক টেস্ট বা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটা তোমাকে করতে হবে। এটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। ঠিক আছে স্যার। এবার হবে সামেটিভ ইভ্যালুয়েশন। এটা সহজ, তোমরা এটা জানো অলরেডি। সামেটিভ ইভ্যালুয়েশন হুইচ ইজ কন্ডাক্টেড এট দ্য এন্ড অফ কোর্স। এটা কিন্তু পরীক্ষা আসে অনেক সময় যে সামেটিভ কখন করা হয়, অবশ্যই এন্ড অফ কোর্স, আর ফর্মেটিভ ডিউরিং কোর্স। এটা মনে রেখো, ডিউরিং আর একটা এন্ড অফ কোর্স। দ্য ফোকাস ইজ অন দ্য এন্ড রেজাল্ট, একদম শেষে কি রেজাল্ট করেছে তার উপরে নির্ভর করে এটা। ইট হেল্পস দ্য ডিটারমাইন হোয়েদার দ্য অবজেক্ট অফ দ্য প্রোগ্রাম হ্যাজ বিন অ্যাচিভড অর নট। তুমি সিদ্ধান্ত নিয়েছো এবছর তোমার ক্লাসে সবাই খুব ভালো রেজাল্ট করবে, এবার রেজাল্টের পরে দেখা গেল যাবে যেটা করেছে কি করেনি। অর্থাৎ টেট পাস করানো আমাদের লক্ষ্য, পড়াচ্ছি, টেটে যেদিন রেজাল্ট বেরোবে যদি বেশিরভাগ স্টুডেন্ট পাস করে যায় তোমাদের ব্যাচে, বুঝে যাবো যে আমরা ভালো পড়িয়েছি এবং আমাদের সামেটিভ ইভ্যালুয়েশনের ফলাফল ভালো হবে। যদি সেটা না করে তখন আমাদের অ্যাচিভমেন্ট আসবে না, এইটুখানি। এটার কাজ হচ্ছে এটাই। দ্য ফলোইং আর দ্য ফিচার্স অফ সামেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের কি কি বৈশিষ্ট্য আছে দেখি। অলসো নোন অ্যাজ এক্সটার্নাল ইভ্যালুয়েশন, কারণ সামেটিভ বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন নেয়। যেমন টেট পরীক্ষা আমরা তো আমাদের পড়াচ্ছি, আমরা অনেক পরীক্ষা নেব, ফর্মেটিভ পরীক্ষা আমরা অনেক নেব, কিন্তু অরিজিনাল যেটা টেট পরীক্ষা আমরা সেটা নেব না, সেটা পর্ষদ নেবে বা সরকার নেবে। তার মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের লোকই নেয়, নিজের যে পড়াচ্ছে বা যে তৈরি করছে সে নেয় না এই সামেটিভ ইভ্যালুয়েশন। এবার তুমি বলবে স্যার স্কুলের ক্ষেত্রে, স্কুলে এটা হয় না, স্কুলে তো আর বাইরে থেকে লোক আসা সম্ভব না। তারা তো অনেকবার উদ্যোগ নিয়েছিল পর্ষদ, যে মাধ্যমিক পরীক্ষা দেখো, এটাকেই একটা মানে জীবনের শুরুতে সবচেয়ে বড় পরীক্ষা ধরা, সেটা অন্য স্কুলে গিয়ে দিতে হয়, তার মানে সেটা অন্য লোক নিচ্ছে। তো এরকম ভাবে যে পরীক্ষাগুলো বড় পরীক্ষা সেটা কিন্তু এভালুয়েশনটা সবসময় এক্সটার্নাল কোনো ইনস্টিটিউশন বা এক্সটার্নাল কোনো লোকজন নেবে, যে যারা তৈরি করছে তারা নেবে না। যে স্কুল তোমাকে মাধ্যমিক অব্দি পড়িয়েছে, মাধ্যমিক অব্দি তৈরি করেছে, তারা তোমার পরীক্ষা নেবে না। অন্য লোক পরীক্ষা নেবে, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং তার খাতাটাও তারা দেখবে না, অন্য লোক দেখবে। তারা সেই জন্য এটা একটা এক্সটার্নাল এভালুয়েশন। ইট ফোকাসড অন আউটকাম অ্যান্ড আলটিমেট রেজাল্ট, তুমি কিরকম রেজাল্ট করছো আলটিমেট সেটার উপরে ফোকাস করে। ইট ইন্ডিকেটস টার্ম পেপার অ্যান্ড প্রজেক্টস রিপোর্টস অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট। এটার ক্ষেত্রে তোমাকে পেন পেপার পরীক্ষা দিতে হবে, তোমার রিপোর্ট কি হলো, তোমার রিপোর্ট কার্ড মানে রেজাল্ট তুমি পাবে, এবং তুমি অ্যাচিভ করতে পারলে কি পারলে না সেটাও তুমি পাবে। এই টেস্ট স্টুডেন্ট হাফ ইয়ারলি অর অ্যানুয়াল, এটা সাধারণত 6 মাস পর অথবা 1 বছর পর ঘটে থাকে, মানে নেওয়া হয়। দিস ইজ বেসড অন পাস অর ফেল ক্রাইটেরিয়া, এক্ষেত্রে সাধারণত পাস করবে না ফেল করবে সেটার উপরে, সেটাকেই বেস করে এই পরীক্ষাটা হয়। টেট পরীক্ষা হয় পাস করবে নাহলে ফেল করবে, এই দুটোর মধ্যে একটা করবে। তুমি রেজাল্ট দেখার সময় দেখবে কোয়ালিফাইড অর নট কোয়ালিফাইড, এর বাইরে আর কিছু দেখতে পাবে না। তার মানে এই সামেটিভ এভালুয়েশনের ক্ষেত্রে পাস ফেলের উপরে একটা নির্ভরশীলতা রয়েছে। মানে পরের ক্লাসে প্রমোটেড হওয়ার জন্য আমরা সামেটিভ রিভলিউশন হ্যাঁ, বলা সেটা যেতে পারে। কি ধরনের পরীক্ষা তার উপরে নির্ভর করছে। যদি স্কুলের পরীক্ষা হয় তাহলে প্রমোটেড হবে, টেট পরীক্ষা হয় তাহলে হয় পাস করবে কোয়ালিফাই করবে নাহলে করবে না। তাহলে এরকম যে পরীক্ষা তুমি দিচ্ছ
তার আলটিমেট একটা কোনো ফলাফল তুমি পাবে। ওকে, হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন থাকলে করো। স্যার স্যার বলছি বলো। স্কুলের যদি হাফ ইয়ারলি বা ফুল যে এক্সাম অ্যানুয়াল এক্সামটা হচ্ছে তাহলে সেটা কি সামেটিভের মধ্যে পড়ছে না, মানে যেহেতু এটা এক্সটার্নাল বলছেন? আরেকবার বলো, প্রশ্নটা বুঝতে পারলাম না। মানে স্কুলেতে আপনি তো বললেন যে এক্সটার্নাল মানে বাইরের থেকে যারা ভিজিটাররা আসবেন ওনারা এক্সামটা নেবেন, তাহলে আমাদের যে লাস্ট ইয়ার একটা এক্সাম হয় না অ্যানুয়াল এক্সাম বা সেমিস্টার হাফ ইয়ারলি যে এক্সামটা হয়, তো ওটা কি সামেটিভের মধ্যে পড়বে না? ওটা তো ওটার স্কুলের স্যাররাই বিশ্লেষণ নেন। হচ্ছে যদি তোমার কোর্স অনুসারে হয়, গোটা কোর্স তো শেষ হচ্ছে না, তাহলে ওটা একটা ফর্মেটিভ এভালুয়েশন। তুমি যদি না একটা স্যার, semester মাধ্যমিকের টেস্ট পরীক্ষা যেটা নেওয়া হয় বা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যখন কোন একটা সেমিস্টারে পরীক্ষা দাও, তুমি একটা সেমিস্টার ফেল করলে কি হবে? তোমার কিছু হয়েছে? তোমার প্রমোটেড হয়েছে তুমি, বা কিছু ক্ষতি হয়েছে? তোমার কিছুই হয়নি। অনেকে তো একসঙ্গে দুটো সেমিস্টারে একসঙ্গে পরীক্ষা দেয়। তো অনেকে তো পরীক্ষা দেয়ই না, একটা সেমিস্টার ইচ্ছা করে দেয় না, প্রিপারেশন হয়নি, দেবো না পরীক্ষা। তার মানে ও জানে যেটা পরীক্ষা দিলেও কিছু হবে না, আবার না দিলে একটু আমার চাপ হবে যে একসঙ্গে দুটো সেমিস্টার দিতে হবে। তো এটা কখনোই এটা সামেটিভ এভলিউশন না। সামেটিভ মানে এন্ড অফ দ্য কোর্স। তুমি যে কোর্স করছো সেটা যখন শেষের পরীক্ষাটা যেটা হবে, সেই পরীক্ষাটাকে আমি বর্ণনা করব সামেটিভ এভলিউশন হিসাবে। এবার পরীক্ষাটা সাধারণত, এখানে তো সাধারণত সব পরীক্ষাতে এক্সটার্নাল আসবে এরকম না। সাধারণত সামেটিভ পরীক্ষা এক্সটার্নালি পরীক্ষাটা হয়, মানে ইনস্টিটিউশনের বাইরে হয়। স্যার সেক্ষেত্রে হচ্ছে হোম ইউনিভার্সিটিতে তো নিজেদের ইউনিভার্সিটিতেই পরীক্ষা হয়, সেটাকে কিভাবে ধরবো? দেখো, ইউনিভার্সিটি তো নিজস্ব পরীক্ষা হয়, কিন্তু বিষয়টা হয় যে যে তোমাকে পড়িয়েছে, যে তোমাকে তৈরি করেছে, সে তোমাকে আর বিচার করে না। সে তোমার খাতাটা দেখে না, বা অন্য কেউ দেখে, বা সে দেখলেও তুমি জানতে পারো না। এবার এটা হচ্ছে নিয়ম। এবার এই নিয়মের ইউনিভার্সিটি অনুসারে বা ইনস্টিটিউশন অনুসারে তো অনেক কিছুই পরিবর্তন ঘটে। অর্থাৎ বাস্তবের সঙ্গে যেটা নিয়ম সেটা 100% মিলবে না, সিচুয়েশন অনুসারে অনেক কিছুই পরিবর্তন হয়। কিন্তু নিয়মটা হচ্ছে এখানে বলেই দিয়েছে, অলসো নোন অ্যাজ এক্সটার্নাল এভালুয়েশন, মানে এটা সাধারণত বাইরের লোকজন এসেই তোমাকে নেবে বা এক্সটার্নালি নেওয়া হবে। কিন্তু কোনো স্কুল যদি না নেয় তাহলে কি করা যাচ্ছে? কোনো স্কুলে যদি সেই পরিকাঠামো না থাকে বা ইত্যাদি না থাকে, তা কি করা আছে? তোমরা যখন চাকরি পাবে প্রাইমারিতে, তখন তো তোমরা অনেক নিয়ম নীতি পড়ে যাচ্ছ। আদৌ এগুলো সবকিছু কাজে লাগবে? এখানে তো এত সুন্দর নিয়ম নীতি তোমরা পড়ে যাচ্ছ। তোমরাও জানো যে টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি করলে, টিএলএম তৈরি করে ক্লাস করালে বা লেসন প্ল্যান তৈরি করে ক্লাস করালে কত সুন্দর ক্লাস হয়। চাকরি পাওয়ার পর সেটা করবে? না স্যার, সম্ভব হয় না। না, সম্ভব হবে না কেন? তোমাকে টাকাও দেওয়া হয় তার জন্য। তুমি টাকাও পাবে, তোমার এক্সেস সময়ও পাবে। প্রাইমারি টিচারদের কত 4-5 ঘন্টা স্কুল, মাইনা তো 36,908 টাকা মাইনা শুরুতেই। প্রাইমারি টিচার এমন আছে 70, 80, 90 হাজার টাকা মাইনা পায় এখন। তাহলে সেই জায়গা থেকে এটা তো তোমার করা উচিত। কিন্তু সমস্যাটা কোথায়? তুমি করতে বাধ্যও থাকতে। সমস্যাটা হচ্ছে সমস্ত নিয়ম নীতি আছে, কিন্তু সেইটাকে ফলপ্রসূ করার পরিকাঠামো নেই এবং সঠিক দেখভাল নেই। ঠিক আছে, এখন ধরো তুমি যেখানে চাকরি পেয়েছো সেই সার্কেলের যদি এসআই হই আমি কোনোদিন, আমি তো প্রত্যেকটা টিচারের কাছ থেকে সঠিকভাবে বুঝে নেবো যে কোথায় দেখি আপনি টিচিং লার্নিং মেটেরিয়ালস কোথায় ইউজ করছেন, কোথায় কি করছেন। তো যদি সেটা করা হয় শক্তভাবে, তুমি করতে বাধ্য। তোমাকে 2-3 বার শোকজ করা হবে, কেন আপনি ঠিকঠাক পড়াচ্ছেন না, পরের মাসে মায়না বন্ধ করে দেওয়া হবে 1 মাসের জন্য। তারপর দেখবে তুমি সুর করে সঠিকভাবেই কাজ করছো। কিন্তু গল্পটা হচ্ছে এটা তো হচ্ছে না, এটা হবে না, কারণ যে এসআই হবে তার উপরে বিশাল চাপ বিভিন্ন আছে, প্রেশার। রাজনৈতিক চাপ, শিক্ষক সংগঠনের চাপ, সে নিজেই ভয় পায়। তার উপরে আছে ডিআই, সে তো আরোই ভয় পায়। তারপরে সবাই দেখছে দূর আমিও চাকরি করছি, ফালতু সব মেন্টাল প্রেশার নেবো কেন? কারণ সেই এসআই যদি এত কিছু করে, তুমি আবার তাকে ছাড়বে না বা তোমাদের সংগঠন ছাড়বে না। তো সেই জন্য সবাই কোথাও একটা ডিউটিটা ছাড়া ছাড়া ভাবে করছে।
তো তার জন্য নিয়ম নীতি অনেক কিছুই আছে, কিন্তু সেটা সঠিকভাবে ফলপ্রসূ হচ্ছে না। তাহলে মানে সবাই এখান থেকে বেনিফিটেড হচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। এসআইরাও যে সঠিকভাবে ডিউটি করে একদমই না, যখন ইচ্ছা যায় অফিসে, যখন ইচ্ছা যায় না, কোনোদিন যায় কোনোদিন যায় না, 10 দিন না গেলেও তোমার কিছু করার নেই ইত্যাদি, এরকম ব্যাপার। তা আমি বাস্তবটা তোমাকে তুলে ধরলাম যে যেটা পড়ছি আমরা সেটার যে সিনারিও আর সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে সেটার যে সিনারিও সেটা এক নয়। মানে আমাদের দেশ বা আমাদের রাজ্যের ক্ষেত্রে হয়তো মানে অতটা ফলপ্রসূ করা যাচ্ছে না। তা সত্ত্বেও কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনে ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছি, পশ্চিমবঙ্গ, বুঝেছো? তার মানে অন্য অন্য রাজ্যের কি অবস্থা সেটা বুঝে নাও। বুঝলে? শোনা গেল কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অর্থাৎ এত কিছুর মধ্যেও পশ্চিমবঙ্গ কিন্তু প্রাইমারি এডুকেশনে 1 নম্বর। আগের বার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে অন্য অন্য স্টেটের মধ্যে। দেখবে একটা স্যাস বলে একটা পরীক্ষা হয়, এই পরীক্ষার মাধ্যমে এগুলো ডিটারমাইন করা হয় যে কোন রাজ্য কিরকম অবস্থানে আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে করা হয়। তো সেখানে আমাদের রাজ্য দেখা যাচ্ছে প্রথম স্থানে আছে। এবার আসবো পরের টেস্টে, প্রগনোস্টিক ইভ্যালুয়েশন। আগেটা ডায়াগনস্টিক পড়েছি, এটা পিআরও আছে, মানে হচ্ছে আগের বা প্রেডিকশন। প্রগনোস্টিক ইভ্যালুয়েশন মানে প্রেডিকশন। অনেক সময় কোন একটা পরীক্ষায় তুমি অংশগ্রহণ না করেও একটা প্রেডিকশনের মানে তোমার একটা প্রেডিকশন করা যেতে পারে, ইভ্যালুয়েশন করা যেতে পারে। যেমন ধরো এখানে যতজন পড়ছো, ডিএলএড করেছো, আমি 100% নিশ্চিত এখানে এখন 27 জন আছো 35 জনের থেকে, মানে লাইভ ক্লাস করছো। আমি নিশ্চিত যে 27 জনের 27 জনই একবারে মন থেকে চেয়েছো যে আমি একদম শিক্ষকই হব, জীবনে শিক্ষক হব, বাচ্চাদের মানুষ করব। এই ধারণার থেকে ডিএলএড করেছো এরকম আমার মনে হচ্ছে না। কেউ কেউ করেছো যে ও বাবা আমার পাশের বাড়ির দাদা বা দিদি একটা কি না কি ডিএলএড করলো, রেজাল্ট তো সেই 2nd ডিভিশন, হঠাৎ করে একটা চাকরি পেয়ে গেল। অন্য অন্য চাকরির যে অবস্থা, প্রাইমারি তো তাও ভালোই রিক্রুট হচ্ছে, 14,000 হলো, তারপর 9,000 হলো, আবার নতুন করে রিক্রুট হবে। আর অন্য পরীক্ষা দেখো কোনো রিক্রুটমেন্টই নেই, আর হলেও 1-2 হাজার রিক্রুটমেন্ট হয়, কোনো কোনো জায়গায় 100-200 রিক্রুটমেন্ট হয়। তুমি যদি বিশ্লেষণ করো এসএসসি সঙ্গে বা টিচার রিক্রুটমেন্টের সঙ্গে, টিচার রিক্রুটমেন্টে টিচার চাকরি পাওয়া সব থেকে সহজ, এবং টেটে পাস করে চাকরি পাওয়া, প্রাইমারি চাকরি পাওয়া সব থেকে সহজ পশ্চিমবঙ্গের যতগুলো পরীক্ষা হয়। কারণ একটা কি না কি টেট পরীক্ষা পাস করে যাবে, তারপরে তুমি একটা ইন্টারভিউ দেবে, চাকরি, এবং মাইনাটা অন্য অন্য চাকরি থেকে বেশি। আর অন্য চাকরির ক্ষেত্রে দেখো কত প্রতিযোগিতা, চাকরি যখন হয়ও তখন সিটও থাকে 200, 300, 500 বা 2,000, তার বেশি সিট থাকে না। আর প্রাইমারি ক্ষেত্রে দেখো কিছুদিন আগেই হলো 14,000, পরে হলো 9,000, আবার নতুন করে সব ডিআই এর কাছ থেকে লিস্ট নিয়ে নেওয়া হয়েছে। আশা করি 10 থেকে 11,000 রিক্রুট হবে। আবার 26 সালে ঠিক ভোটের আগে একটা বড় সড়ো রিক্রুটমেন্ট হবে। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যেখানে রিক্রুটমেন্ট কিন্তু অনেক, তাহলে এখানে চাকরি পাওয়া অনেক সহজ। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এখানে সবাই টিচার হবই এই ধারণা নিয়ে বা মানসিকভাবে প্রস্তুত টিচার হওয়ার জন্য, এইটা ভেবে কিন্তু ডিএলএডটা করোনি। তাহলে কেন ডিএলএড করেছো? প্রগনোস্টিক ইভ্যালুয়েশন তোমার উপরে করা হয়েছিল বা নিজে নিজেই করেছো, যে ও তার মানে এই কোর্সটা আমি করি, ফিউচারে তাহলে এটা হতে পারি, বা আমার মধ্যে হয়তো টিচিং সত্তাটা আছে, আমি পড়াতে ভালোবাসি, তাই আমি ডিএলএডটা করি, টিচার হতে পারবো আমি। কেউ না কেউ তোমাকে দেখে বুঝেছে বা ইভ্যালুয়েশন করেছে বলেই তুমি এই কোর্সটার মধ্যে করেছো। যদি কারোর টিচিং প্রফেশনকে ভালোই লাগে না, দূর কি কি পড়ায় মাছি ব্যান ব্যান করে স্যার, ফালতু পড়াশোনা আমার ভালো লাগে না, যাদের এই ধারণা আছে দেখো তারা কেউ ডিএলএড করেনি। অর্থাৎ পড়াশুনো ভালো লাগে না, পড়া দেখলে গায়ে জ্বর আসে, এরকম কোন ছাত্রছাত্রী ডিএলএড বা বিএড কোর্স করেছে বলে আমার মনে হয় না। কারণ টিচার হতে গেলে পড়াশোনাটাকে ভালো তোমার লাগতেই হবে, ভালো না লাগলে তুমি এই ফিল্ডের জন্য যোগ্য মানুষ না। কারণ তোমার কাজই হচ্ছে পড়ানো, বা ভবিষ্যৎ তুমি সেটাই করে খাবে। তাহলে সেই জায়গা থেকে যখন কোনো একটা ইভ্যালুয়েশন তোমার উপরে করা হবে যে ভবিষ্যতে তুমি কি ধরনের কেরিয়ার চুজ করতে পারো,
সেইটা এই প্রগনোস্টিক ইভ্যালুয়েশনের মাধ্যমে করা হয়। কিরকম বিষয়টা? দিস ইভ্যালুয়েশন এম এট দ্য এস্টিমেশন এন্ড প্রেডিকশনস অফ দ্য ফিউচার কেরিয়ার। তোমার ফিউচারে কি ধরনের কেরিয়ার হতে পারে বা বেছে নিতে পারো, বা কোনটা বেছে নিলে তুমি তাড়াতাড়ি প্রোগ্রেস পাবে, সেটা নির্ভর করবে এর উপরে। অনেকটা কি রকম বিষয়, দেখো তোমার মধ্যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা যদি কেউ বুঝে যায়, কোনো টিচার বুঝে যায়, বা তুমি নিজে বুঝতে পারো যে আমি এটা করলে আমার এটা তাড়াতাড়ি হবে, তাহলে তোমার সফলতা তাড়াতাড়ি আসবে। তোমরা 3 ইডিয়টস সিনেমা দেখেছো, সেখানে দেখেছো যে কেউ যদি ফটোগ্রাফি কেউ ভালো লাগে তার, কিন্তু তাকে ইঞ্জিনিয়ারিং এ পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সে তো সফল হবে না, তার কারণ তার ভালো লাগার জায়গাটাই এটা না। ঠিক এরকম কারো যদি এখানে খেলাধুলো ভালো লাগে, কিন্তু তুমি পড়ছো টেট আর ডিএলএড করে বসে আছো, তাহলে তার তো সফল হওয়ার মুশকিল, কারণ তোমার এই ফিল্ডের মানুষ তুমি না। তাহলে তোমাকে বিশ্লেষণ করে যদি সঠিকভাবে কেউ গাইড করে এবং সঠিক পথ দিকেই তুমি এগো, তাহলে তুমি সফল তাড়াতাড়ি হবে। ইট কম্বাইন্স দ্য different aspect of the learning progress as well as the learning achievements. It adds up to the dimensions of the future growth of the result of the persons below are the key point. অর্থাৎ নিচে কিছু বৈশিষ্ট্য আছে, কি আছে? 1 নম্বর, it allow the teacher to predict and forecast the learner's future performance. এটা কি করতে ভালো, কি করে? কোনো একটি ছাত্র বা ছাত্রীর সম্পর্কে প্রেডিকশন করতে সুবিধা হয়, যে ভবিষ্যতে তুমি এটা নিয়ে করো তাহলে এটা তুমি হতে পারবে। এখন যদি কোনো ছাত্র বা ছাত্রীকে আমি দেখি তোমাদের মধ্যে যে ভালো ডান্স করতে পারে, নৃত্য করতে পারে, আমি তো তাকে বলবো যে তুমি ডিএলএডটা করার সাথে সাথে খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ ওটাও করলে তুমি অনেক বড় জায়গায় যেতে পারো। এখন যদি কেউ গান করতে পারে, আমি তাকে বলবো ঠিক আছে ডিএলএড করছো করছো, কারণ তুমি গানটা ভালো করে করো, কারণ তুমি মাস গেলে পাবে 36,908 টাকা, আর তুমি একটা পারফর্ম যদি সঠিকভাবে মঞ্চে করতে পারো পাবে 50,000 টাকা 1 ঘন্টার জন্য। তাহলে কোনটা বেটার? আমরা সবকিছুই তো করি বেসিক্যালি নিজেকে সেটেল করার জন্য, যতই মানে আলটিমেট গোল নিজেকে সেটেল করার জন্য। যতই আমার টিচিং ভালো লাগুক, কিন্তু মাইনা না দিলে তো তুমি আর পড়াবে না, তোমার গোলটা তো সেটাই। কারণ জীবনে ভালো থাকতে গেলে তোমার কেরিয়ার এবং তোমার টাকা পয়সার দরকার আছে। দ্য টিচার ক্যান এফেক্টিভলি শেপ দ্য ইনস্ট্রাকশনাল মেথড ফর ফিউচার। ভবিষ্যতে কি ধরনের তুমি হতে পারো সেই সম্পর্কে প্রেডিকশন করতে পারবে। আর ইট মেক্স দ্য পসিবল দ্য ইভলিউশন দ্য ফিউচার পারফরমেন্স অফ লার্নার। ভবিষ্যতে কোন একটি ছাত্র বা ছাত্রী কি ধরনের পারফরমেন্স হতে পারে সেই সম্পর্কে কোনো টিচার প্রেডিকশন করতে পারে এই প্রগনোস্টিক ইভলিউশনের মাধ্যমে। আশা করি বিষয়টা সহজ, বুঝতে পেরেছো সবাই। নেক্সট দেখো, এবার মানে অ্যাসেসমেন্ট সম্পর্কে। The most important purpose of assessment and evaluation is improve student learning. আমরা উপরের সমস্ত ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম যে ইভ্যালুয়েশন বলো বা অ্যাসেসমেন্ট বলো, দুটোরই মূল উদ্দেশ্য স্টুডেন্টদের লার্নিং প্রসেস সম্পর্কে জানা। Assessment and evaluations are important roles to design the curriculum and instructional approach as per the need of student. It also play the important role in the understanding overall effectiveness program and revisions and classroom practice. Well-designed assessment helps students to use the knowledge skills they have learned and indicate their level of performance. এই অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন দুটোর মাধ্যমে আমরা স্টুডেন্টের লেভেল এবং পারফরমেন্স সম্পর্কে ধারণা লাভ করতে পারি। As part of assessment, teacher provides students with the descriptive feedback that guided their effort and towards the improvement. অ্যাসেসমেন্টের মাধ্যমে কোনো ছাত্র বা ছাত্রীর সম্পর্কে আমরা একটা ফিডব্যাক গ্রহণ করতে পারি, যেটা তার ভবিষ্যতে বা তার পরবর্তী কোর্স চলাকালীন কোন একটি বিষয়ে ইমপ্রুভ করতে সেই ছাত্র বা ছাত্রীকে বা সেই টিচারকে সহযোগিতা করে। All the assessment are well aligned with the learning outcome. The data collecting through an assessment help the teacher determine student strength and weakness as well as their understanding subject. All the department adopted variety of method across the student prior knowledge and skills. Most popular method to assess the student are formative and summative assessment. উপরে আমরা যা যা পড়লাম সবকিছুর উদ্দেশ্য হচ্ছে অ্যাসেসমেন্টের স্টুডেন্টের আউটকাম, এবং এই অ্যাসেসমেন্ট গুলোর মধ্যে দুটো বেস্ট অ্যাসেসমেন্ট হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট। এই দুটোকেই আমরা গুরুত্ব দিই। ফরমেটিভ অ্যাসেসমেন্ট, দ্য গোল অফ formative assessment is to monitor student learning to provide
ongoing feedback to use the instruction to improve. উপরে আমরা যা পড়েছি ফরমেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে সেম টু সেম আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশনের মতোই ফরমেটিভ অ্যাসেসমেন্টও করতে পারি, যেটা একটা কোর্স চলাকালীন আমরা অ্যাসেসমেন্ট করি এবং যার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটি ছাত্র বা ছাত্রীর বর্তমান কি অবস্থা আছে সেটার ফিডব্যাক গ্রহণ করা। এটা আমরা কি কি ভাবে গ্রহণ করতে পারি? এক হচ্ছে ইন ক্লাসরুম ডিসকাশন, ডিসকাস করে গ্রহণ করতে পারি। ক্লিকার কোশ্চেন, ছোট ছোট প্রশ্ন করে করতে পারি। ভিডিও কুইজের মাধ্যমে করতে পারি, লেখার মাধ্যমে করতে পারি। পিয়ার রিভিউ, তুমি কিরকম পড়ছো তোমার বন্ধুকে দিয়ে সেটার একটা রিভিউ করতে পারি। হোম অ্যাসেসমেন্ট, তোমাকে বাড়িতে কাজ দিতে পারি, সেটা দিয়ে বুঝতে পারবো। আর সার্ভে, তোমাকে সার্ভে করব এবং সেটার মাধ্যমে তোমার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি। এই পুরোটাই কোর্স চলাকালীন আমরা করতে পারি। এই অ্যাসেসমেন্টে কোর্স চলাকালীন আমরা ফিডব্যাক গ্রহণ করব, এতগুলো বিষয়ের মাধ্যমে করতে পারি। শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসবো সামেটিভ অ্যাসেসমেন্ট। The goal of summative assessment is to evaluate student learning at the end of the instructional unit by comparing it against some standard or benchmark. Summative assessment are often have a high point value. Examples of summative assessment include summative assessment কি হয়? মিড টার্ম এক্সাম, এটাও কিন্তু কোর্স চলাকালীনই হচ্ছে, কিন্তু কি হচ্ছে কোন একটি ধরো 5টা অধ্যায় মিলিয়ে তুমি একটা পরীক্ষা নেবে, তার মিড টার্ম এক্সামিনেশন। ইনস্ট্রাক্টর ক্রিয়েট এক্সাম, নিজে থেকে ইনস্ট্রাক্টর যে পড়াচ্ছে সে পরীক্ষা নেবে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ফাইনাল প্রজেক্ট, ফাইনাল প্রেজেন্টেশন, ফাইনাল রিপোর্ট এবং ফাইনাল গ্রেড এর মাধ্যমে অ্যাসেসমেন্ট করা যেতে পারে। মানে বুঝে নাও, এর কোনোটাই কিন্তু কোর্স শেষ হচ্ছে না, কোর্স চলাকালীনই হচ্ছে। কিরকম, তোমরা যে মাধ্যমিকের প্রি টেস্ট পরীক্ষা দাও, প্রি টেস্ট পরীক্ষাটা কিন্তু একটা ফাইনাল টেস্ট, যে তুমি মাধ্যমিকে কি রেজাল্ট করবে তার একটা ধারণা পাওয়াই যায়। এবং প্রি টেস্টে যারা 506 পায় সে হয়তো মেইন পরীক্ষায় 550 পেতে পারে, কিন্তু 506 যে পেয়েছে সে একেবারে 650 পেয়ে যাবে, এটা কিন্তু খুব রেয়ার কেস, হতে পারে কিন্তু রেয়ার। এবং কেউ যদি 506 পায় হয়তো সে কমে গিয়ে 490 পেতে পারে, কিন্তু যে 506 পেয়েছে সে একেবারে 210 পাবে বা ফেল করে যাবে, এটা হতে পারে না। কারণ আমরা ওই ফাইনাল অ্যাসেসমেন্ট করে এটা ধারণা করতে পারি যে স্টুডেন্টটা কোন লেভেলে আছে এবং সে কিরকম রেজাল্ট করতে পারে কিছুদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষায়। তার মানে এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা করছো সেটা বেসিক্যালি কোনো একটা কোর্সের শেষের আগের কোনো একটি ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা কিন্তু কোর্স এন্ড নয়। তাহলে এইটুকুনি বলতে পারলাম যে কোর্স মানে এই অ্যাসেসমেন্টটা কিন্তু আমরা কোর্স এন্ডে করি না। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোধহয় শুনতে পাচ্ছ। দাঁড়াও 1 মিনিট। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। ওয়েট ওয়েট দাঁড়াও, শুনতে পাচ্ছি না আমি নিজেই। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওয়েট ওয়েট দাঁড়াও, এটা কি হলো হঠাৎ করে শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1 মিনিট দাঁড়াও।
ওকে, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আসলে নতুন আরেকটা নেট কানেকশন নেওয়া হয়েছে, একটু অসুবিধা হচ্ছে, নেক্সট দিন সারিয়ে নেব। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম যে সামেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা মূলত কি করছি, আমরা কিন্তু কোর্স শেষে করছি না, কোর্স চলাকালীনই তার ফাইনাল একটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট পলিসি। ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট অফ আওয়ার এডুকেশনাল সিস্টেম ইজ এক্সামিনেশন। The education process is any discipline of the learning ends of examinations. The entire effort put in by the teachers on the teaching and the student of learning and entered on the getting good result in examinations. Thus, examinations have been overriding the process of education and are a matter of concern for the stockholder. We conduct two internal assessment tests and midterm and the end term. এই যে পরীক্ষা যে ব্যবস্থাটাকে আমরা বলি, পরীক্ষা যেটাকে আমরা বলি ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, এগুলো কিন্তু মূলত ইন্টারনাল অ্যাসেসমেন্ট পলিসি। অর্থাৎ আমরা এই পরীক্ষাগুলোর মাধ্যমে কি করি, আমরা ইন্টারনালি অ্যাসেস করতে পারি যে স্টুডেন্ট কোন লেভেলে আছে বা তাদের কি দরকার আছে, কি নেই, কি রেজাল্ট করছে ইত্যাদি। এরকম ভাবে আমরা পলিসি গ্রহণ করতে পারি। তো আমরা আজকে মোটামুটি ভাবে একটা ধারণা অর্জন করতে পারলাম, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশনের মধ্যে। এই টপিকটা অ্যাকচুয়ালি 2023 সালে প্রথম পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে অ্যাডেড হয়। এর আগে কিন্তু এটা ছিল না, আগের কোনো টেট পরীক্ষা থেকে এখানে কোনো প্রশ্ন তোমরা পাবে না, কারণ টপিকটাই ছিল না। এবং এখান থেকে একটা প্রশ্ন এসেছিল মূলত আগের বার। আশা করবো তোমাদের ক্ষেত্রেও হয়তো একটা প্রশ্ন তোমরা কমন পেলেও পেতে পারো। তো আমাদের এখানে অল্প কটা প্রস্তুতি দেওয়া হয়েছে এখান থেকে, জাস্ট প্র্যাকটিসের জন্য। মূল বিষয়টা ভালো করে বুঝানো। এই 5টা কোশ্চেন এগুলো নিজেরাই অ্যান্সার করে নেবে, উত্তর দেওয়া আছে নিচে, বইয়ের ক্ষেত্রেও দেওয়া আছে। এবার কোনো প্রশ্ন থাকলে বলো। তো স্যার বলছি, আমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষাটা হয় তার যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডকে অল ওভার যদি আমি দেখি, তার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস প্লাস তার সাবজেক্টের নাম্বার দুটোকে আমরা দেবো, ওটাকে আমরা ইভ্যালুয়েশনের মধ্যে ফেলবো। আর ওই রিপোর্ট কার্ডে শুধু যদি আমরা সাবজেক্টের নাম্বারগুলো দেখি, সেটা আমরা অ্যাসেসমেন্টের মধ্যে ফেলবো, তাই তো স্যার? আরেকবার বলো প্রশ্নটা, রিপোর্ট কার্ড মানে ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা হলো তার একটা রিপোর্ট কার্ড দেওয়া হয়। আমরা যদি অল ওভার রিপোর্টটা দেখি, তার অ্যাক্টিভিটিস গুলো, কারিকুলাম গুলো প্লাস তার সাবজেক্টের নাম্বারগুলো টোটালটা দেখি, সেটা আমরাকে ইভ্যালুয়েশন বলবো। এবার আমরা শুধু সাবজেক্ট গুলো দেখছি, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারটা বিচার করার চেষ্টা করছি, তাকে আমরা অ্যাসেসমেন্ট বলবো, তাই তো স্যার? আমরা ফরমেটিভ এভালুয়েশন বলবো। ফরমেটিভ এভালুয়েশন বলবো। এবার যদি আমরা শুধু সাবজেক্ট নয়, কোনো একটি পার্টিকুলার বিষয়ে আমরা অ্যাসেসমেন্ট করি, পরিমাপ করি, বা যে এই বিষয়টা তার কেন রেজাল্ট খারাপ হলো বা এইটা কেন হয়েছে, তখন সেটাকে হবে অ্যাসেসমেন্ট। ঠিক আছে স্যার। বেশ, ঠিক স্যার আছে। বলছি, তোমাদের স্কুলে তো সামেটিভ বলো, রেজাল্ট সৌরভ কিছু যেটা, বলছো? হ্যাঁ সামেটিভের পরেই স্কুলে তো যে রেজাল্টটা দেওয়া হয় তারপরেই তো সে প্রমোটেড হয়ে নেক্সট ক্লাসে ওঠে, তাই না স্যার? সামেটিভ অ্যাসেসমেন্টের পরে। হুম, এবং সেখানে হুম। তো তার ফরমেটিভের নাম্বার টাম্বার গুলো সব একসাথে যোগ হয়েই তো তার ক্যালকুলেশন করা হয় সবকিছু। এটা এক একটা জায়গায় এক এক রকম পদ্ধতি, মানে ওটাই যে নিয়ম সেটা না যে আমি আগের গুলোকে যোগ করে তারপর রেজাল্ট দেব। অনেক পরীক্ষা থাকে যেখানে শুধু ফাইনালটাকেই পরীক্ষা হিসেবে গণ্য করা হয়। আমরা তো এখানে আচ্ছা, আমি শুধু প্রাইমারিতে স্কুলের তো জানি না, ফরমেটিভ সামেটিভ হাই এভালুয়েশন স্কুলে। সম্পর্কে পড়ছি না, এটা আমরা ওভারঅল পড়ছি। আচ্ছা তো আচ্ছা। কোনো কোনো জায়গায় ফাইনালটাকেই ফাইনাল পরীক্ষা হিসেবে ধরা হয়। যেমন ধরো, আমি যদি খেলার ক্ষেত্রে ধরি, কারণ এভালুয়েশন তো শুধু পড়াশোনার ক্ষেত্রে হয় এটা তো না, খেলাধুলোটাও তো হতে পারে। খেলার ক্ষেত্রে প্রথমে ধরো সেমিফাইনাল হচ্ছে, পাস করছে, উঠে যাচ্ছে, ফাইনালে যে পুরুষ মানে ফার্স্ট হবে সেই তো ফার্স্ট, তাকেই তো আমরা পদক দিই। আমরা তো আর সেমিফাইনালে কে পারফরমেন্স করেছে, তারপর ফাইনালে কে করেছে সবকটা যোগফল করে করতে পারি না। তো এখানে ইভালুয়েশন বলতে আমরা ফাইনালকেই বোঝাবো। ঠিক আছে স্যার।
আচ্ছা বেশ, তাহলে আমরা স্যার একটা লাস্ট তাহলে কোশ্চেন ছিল, এতটুকুই থাক। স্যার একটা লাস্ট বলো কোশ্চেন ছিল স্যার, এরর অফ বলো বলো ইভ্যালুয়েশন কি স্যার? এরর অফ এভলিউশন। হ্যাঁ স্যার। দেখো এটা শুনেই তো বুঝতে পারছো, এভলিউশনের আমাদের কাজ হচ্ছে ওভারঅল যে প্রোগ্রেস বা কারিকুলার যেটা আমরা ফলো করছি বা সামগ্রিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার হচ্ছে কি হচ্ছে না সেটা বিশ্লেষণ করা। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা করার পরেও তুমি প্রমোটেড করে দিয়েছো, কিন্তু কোনো কারণে হয়তো মানে কিছু ভুল ত্রুটি এর মধ্যে থেকেই যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে কাউকে এভলিউশন করা পসিবল না। সম্পূর্ণরূপে তুমি এভলিউট করতে পারবে না, কোন একটা পদ্ধতিকেও করতে পারবে না, এর মধ্যে কিছু ত্রুটি তোমার থেকে যাবেই, প্রতিবারই থেকে যাবে, প্রতি মুহূর্তেই থেকে যাবে। এটা হচ্ছে এরর অফ এভলিউশন যেটা করা হয়, এর মধ্যে এটা নেই, মানে এটার মধ্যে নেই। ঠিক আছে, তুমি এটার প্রশ্নটা ভালোই করেছো। আমি এরর অফ এভলিউশনটা একটা ছোট্ট নোট লিখে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ এটাও হতে পারে তো, যোগ্য শিক্ষকের অভাব। সে তো অনেক কিছু হতে পারে, প্রচুর প্রচুর আছে এরকম। স্যার আরেকটা একটু কোশ্চেন ছিল স্যার, 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে ওখানে রয়েছে এরর অফ এভলিউশন ইজ অল অফ দ্য অ্যাবাভ আছে, যে তিনটে স্যার যে অ্যান্সার রয়েছে একটু একটু বুঝিয়ে দিন না কি বলতে চেয়েছে ওখানে, কি ধরনের এররকে বুঝিয়েছে ওটা? তিনটে এমসিকিউ কোশ্চেনটার কথা বলছি স্যার। 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে ওর যে তিনটে অ্যান্সার কত রয়েছে। নম্বর প্রশ্নে আছে? 2 নম্বর। কত নম্বর প্রশ্নে আছে? 2 নম্বর স্যার, 2 নম্বর। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলো। 2 নম্বর কোশ্চেনে রয়েছে স্যার। যে পার্সোনাল ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, যে তিনটে এররের কথা বলছে। কত নম্বর প্রশ্ন আছে এটা? আচ্ছা 3 নম্বর, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর। দেখো পার্সোনাল এরর হচ্ছে গিয়ে কেউ করতে গিয়ে ভুল করলো, অর্থাৎ এভলিউশন করতে গিয়ে। আর ভেরিয়েবল এরর হচ্ছে গিয়ে মানে এভলিউশন বলতে অনেকগুলো ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন বলতে অনেকগুলো বিষয় থাকে মেজারমেন্টের জন্য, তার মধ্যে কোনো ত্রুটি থাকলো। আর কনস্ট্যান্ট এরর হচ্ছে তুমি বারবার এভলিউশন করছো, একই ভুল বারবার বেরোচ্ছে, এর হচ্ছে কনস্ট্যান্ট এরর, একই জিনিস বারবারই আসবে। ঠিক আছে, এইটার মানে পড়ে একটুখানি মানে বোঝার চেষ্টা করলে এটা পারবে, এটা কঠিন কিছু না একটা। ঠিক আছে স্যার। ওকে চলো, তাহলে আজকে এতটুকুই থাক। আমি এরর অফ এভলিউশন সম্পর্কে দেখছি আর একটু যদি নোট লিখতে পারি আমি লিখে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার আর বাংলার আগের দিন আমাদের মক টেস্ট নেওয়ার কথা ছিল, কোশ্চেনটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ কোশ্চেনটা ম্যাডাম অলরেডি আমাকে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি তাহলে এক্ষুনি। তোমরা তোমাদের মতো যখন ইচ্ছে পরীক্ষা দিয়ে নিও, উত্তরও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরও দিয়ে দিচ্ছি, প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে স্যার। উত্তরটা দেখার দরকার নেই, পরীক্ষা দিয়ে দিচ্ছি। ওকে তাহলে আজকে এতটুকুই থাক। তোমাদেরকে সানডে মানে নেক্সট যে সানডে আসছে সেই সানডে আমি ক্লাস করাবো, 8টা থেকে যেরকম টাইম থাকে আমি ক্লাস করাবো। আমাদের 10 নম্বর যে টপিকটা আছে, যেটা আজকে করালাম না, সেটা হচ্ছে অনেকগুলো টপিকের একটা মিশ্রণ। যেমন ধরো জেন্ডার আছে, নাম্বার আছে, প্লুরাল ফর্ম আছে, ন্যারেশন চেঞ্জ আছে। এখান থেকে জেন্ডারটা বইয়ের মধ্যে আছে, নাম্বারটাও আছে, প্লুরাল ফর্মটাও আছে, ন্যারেশন চেঞ্জটা নেই মোস্ট প্রবাবলি বইয়ে, একটু দেখে নিও। এটা নেই কেন, এখান থেকে কোনো প্রশ্ন আসেইনি আজ অব্দি, মানে প্রাইমারিতে আসেনি ওই অর্থে, আপারে এসেছিল, তাও করিয়ে দেব, ঠিক আছে? আর উপরের যে টপিক গুলো আছে এর বেশিরভাগটা তোমাদের মুখস্থ করতে হবে, আমার কিচ্ছু করার নেই এখানে, তাও বেসিক বিষয়টা আমি বুঝিয়ে দেবো। তো আমরা নেক্সট দিন সানডে এই ক্লাসটা করছি। আর একটা কাজও করবো এর সঙ্গে, দেখো 10 নম্বর ক্লাসে না একটা পরীক্ষা আছে, অনেকদিন ইংলিশের পরীক্ষা নেওয়া হয় না, মানে নেওয়া হয় না বলতে যেহেতু রুটিন অনুসারে আছে আমাদের পরীক্ষা নেব। আমরা 10 নম্বর ক্লাসে গিয়ে তোমাদেরকে পরের দিন কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। রোববার দিন 7:30টার সময় প্রশ্ন দিয়ে দেব, 7:30 থেকে 8টা অবধি তোমরা এক্সাম দেবে, 8টা থেকে তারপরে লাইভ ক্লাস তোমরা করবে, ঠিক আছে? শুনতে পেয়েছো? ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার।
ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুই থাক। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট স্যার।